আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি 2024 ফিজিক্স সেকেন্ড পেপার কুমিল্লা বোর্ড তার এমসিকিউ সলিউশনটা দেখব। প্রথম কোশ্চেনটা দেখে কি বলা আছে এখানে, সিলিকনের নি ভোল্টেজের মান কত? আমরা জানি সিলিকন এবং জার্মেনিয়াম এই দুইটা হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টর, যেটা আমরা ডায়োড হিসেবে ইউজ করি। এর মধ্যে সিলিকনের যে নি ভোল্টেজ সেটার ভ্যালু কত? 0.7। আর জার্মেনিয়ামের নি ভোল্টেজ কত? 0.3। সো এটা হচ্ছে আমাদের জার্মেনিয়ামের, আর 0.7 হচ্ছে সিলিকনের। নিচের কোন রশ্মিটির আয়নায়ন ক্ষমতা বেশি? ওকে, আচ্ছা, আয়নায়ন ক্ষমতা বলতে কি বোঝায়? আয়নায়ন ক্ষমতা বলতে এটা বোঝায় যে আমরা যদি কোনো একটা রশ্মিকে একটা গ্যাস পার্টিকেলের মধ্যে দিয়ে নিক্ষেপ করি, তাহলে সেই গ্যাস পার্টিকেলগুলোকে আয়নিত করবে কোন রশ্মিটা এখানে। সো এর মধ্যে আলফা রশ্মি যেটা, সেটার ভর সবচেয়ে বেশি। তাহলে আলফা রশ্মির যে তার আয়নায়ন ক্ষমতা সেটার মানও কি হয়? বেশি হয়। ওকে, 3 নম্বর আমাদের জিজ্ঞেস করছে পিএন জাংশন ডায়োডের সম্মুখ বায়াসে ভি বনাম আই এর লেখচিত্র কি হবে? আচ্ছা, আমরা তো জানি যে জাংশনের যে লেখচিত্র আছে ভি বনাম আই। সো পিএন জাংশনের দুই ধরনের সংযোগ আছে, একটা হচ্ছে আমরা সম্মুখ সংযোগ, আরেকটা হচ্ছে বিমুখী সংযোগ। সো সম্মুখ সংযোগের ক্ষেত্রে কি হয়? এই ক্ষেত্রে কারেন্ট খুবই সহজেই চলাফেরা করতে পারে, অর্থাৎ কারেন্টের প্রবাহ এখানে নিশ্চিত করা হয়। সো সেই জিনিসটা ঘটার জন্য এখানে যেই অপশনগুলো আছে, প্রকৃতপক্ষে পিএন জাংশন ডায়োডের যদি আমরা লেখচিত্র দেখি, আমরা তো জানি যে ডায়োড তাদের ভিতরে একটা নি ভোল্টেজ আছে। সো সেই নি ভোল্টেজ যতক্ষণ না অতিক্রম করবে আমাদের বাইরে থেকে সাপ্লাই দেওয়া ভোল্টেজ, ততক্ষণ পর্যন্ত কোনো কারেন্ট সাপ্লাই হবে না। অর্থাৎ প্রকৃতপক্ষে একটা নি ভোল্টেজ আছে সেমিকন্ডাক্টরের, মনে করে সেই নি ভোল্টেজের মান ভি নট এটা। সো যতক্ষণ না নি ভোল্টেজের মান অতিক্রম করতেছে ততক্ষণ আমাদের এই যে কারেন্ট সেটা কত হবে? জিরোই থাকবে। আর যখন নি ভোল্টেজ অতিক্রম করবে তখনই আমাদের যে কারেন্টটা সমানুপাতিক হারে বৃদ্ধি পেতে থাকবে। ঠিক আছে, এটা হলো আমাদের সম্মুখ বায়াসের লেখচিত্র। সেটার কাছাকাছি অনুরূপ আমরা এখানে এই লেখচিত্রটাকে দেখতে পারি। সো গ্রহণযোগ্য হিসেবে এটাকে অ্যান্সার হিসেবে আমরা দাগাইতে পারি। আচ্ছা, 4 হচ্ছে কোনো ধাতুর কার্যাপেক্ষকের মান দেওয়া আছে, সূচন কম্পাঙ্ক কত? আমরা জানি কার্যাপেক্ষকের সাথে সূচন কম্পাঙ্কের একটি সম্পর্ক আছে। আমরা জানি কার্যাপেক্ষক ফাই যেটা, সেটা হচ্ছে এইচ এফ নট, যেখানে এফ নট হচ্ছে সূচন কম্পাঙ্ক, ফাই হচ্ছে কি এখানে কার্যাপেক্ষক। সো কার্যাপেক্ষককে যদি আমরা এইচের মান দিয়ে ভাগ দিই তখনই আমরা কি পাবো? সূচন কম্পাঙ্ক পাবো। তাহলে এখানে ফাইয়ের মান কত? 1.85 ইলেকট্রন ভোল্ট। সো আমাদের ফার্স্টে আগে এটাকে এসআই একক নিতে হবে। সো ইলেকট্রন ভোল্ট থেকে এসআই একক নেওয়ার উপায় হচ্ছে 1.6 10⁻⁹ দিয়ে গুণ দিলে ইলেকট্রন ভোল্ট একক থেকে জুল এককে চলে যাবে। তারপর এইচের যে ভ্যালু 6.626 ইন্টু 10⁻⁻34 দিয়ে যদি ভাগ দাও, দেখবে অ্যান্সারটা 4.46 10⁻14 হার্টজ এটার কাছাকাছি আসবে। ওকে, 5 নম্বরে আমাদের বলা হচ্ছে তাপগতিবিদ্যায় গৃহীত বা বর্জিত তাপ শূন্য হয় কোন তাপে? আমরা জানি ডেল্টা কিউ 0 হয় কখন? যখন এটা রুদ্ধতাপই হয়। রুদ্ধতাপ মানে কি? এখানের যে সিস্টেম আছে সেখানে বাইরে থেকে কোনো তাপ ঢুকবেও না, বের হবেও না। অর্থাৎ আগে যদি কিউর মান একটা মনে করে 10 জুল থাকে, এখন 1 ঘন্টা পরেও কিউর মান কত থাকবে? 10 জুলই থাকবে। অর্থাৎ এখানে তাপের পরিবর্তন কত হয়েছে? 0। সো এই কারণে এখানে গৃহীত বা বর্জিত তাপ কত হবে? শূন্য হবে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। 6 বলছে একটি সরু তারের দৈর্ঘ্য দেওয়া আছে 4 মিটার, এটিতে 6 মাইক্রোকুলম চার্জ থাকলে তারটি থেকে বলরেখা বাইরের দিকে নির্গত হয়। আচ্ছা, জিনিস হচ্ছে এমন যে মনে করে একটা লম্বা তার, সেখানে পজিটিভ চার্জ রাখা আছে। সো আমরা জানি বলরেখা পজিটিভ চার্জ যে ইলেকট্রিক, এখানে যে আমাদের পৃষ্ঠ আছে বা এখানে যে আমাদের সরু তারটা যেটা আছে, সেই সরু তারের পৃষ্ঠ থেকে লম্বভাবে বলরেখাগুলো বাইরের দিকে বের হবে, এদিক বরাবর এদিক বরাবর, দুই দিক থেকে বের হবে। মেনলি এটা দুই দিক থেকে না, এটা হচ্ছে 3 ডাইমেনশনাল, পুরো একটা সিলিন্ড্রিক্যালের মতো এরকম যে রেখাগুলো সেগুলো লম্বাকারে বের হবে। সো আমাদের প্রথমটা ঠিক আছে। তারটির একক দৈর্ঘ্যে চার্জের পরিমাণ হচ্ছে এত। একক দৈর্ঘ্য বলতে কি বোঝায়? 4 মিটার দৈর্ঘ্যে চার্জ কত আছে? 6 মাইক্রোকুলম।
অর্থাৎ 1 মিটার দৈর্ঘ্যে কত 6 ইন্টু মাইক্রো মানে 10⁻6 কুলম, আর 4 দিয়ে যদি ভাগ দিই তাহলে এই ভ্যালুটা আমাদের 1.5 10⁻6 কুলম পার মিটার হয়। সো 2 নম্বরটা আমাদের ঠিক আছে। তারটির কেন্দ্র হতে 2 মিটার দূরে তড়িৎ প্রাবল্যের মান হবে 13.48 ইন্টু 10⁻³ ভোল্ট পার মিটার। সো ভোল্ট পার মিটার এটা হচ্ছে প্রাবল্যের একক। সো তারটির কেন্দ্র হতে 2 মিটার দূরে তড়িৎ প্রাবল্য। সো আমরা এই জিনিসটা মেইনলি ইলেকট্রিক ফ্লাক্সের যে সূত্র, সেই ইলেকট্রিক ফ্লাক্সের সূত্র দিয়ে আমরা বের করতে পারি। আমরা জানি ইলেকট্রিক ফ্লাক্স হচ্ছে ক্লোজ ইন্টিগ্রাল অফ ই ডিএ। অসীম দৈর্ঘ্যের কোনো তারের কেন্দ্র থেকে একটা নির্দিষ্ট দূরত্বে আর দূরত্বে তড়িৎ প্রাবল্যের যে ইকুয়েশন সেটা হচ্ছে E = λ ডিভাইডেড বাই 2 π ε0 r, যেখানে ল্যামডাটা কি বোঝায়, ল্যামডা হচ্ছে আমাদের চার্জের ঘনত্ব, অর্থাৎ এই যে লম্বা তারে কি পরিমাণ চার্জ ইউনিট লেন্থে আছে সেটাই হচ্ছে এখানে ল্যামডার ভ্যালু। সেটা আমাদের এই যে 2 নাম্বার যে অপশানে আছে সেটা বের করা আছে। সো ল্যামডার মান এটা বসাবো আমরা, তারপর 2 π ε0 এর মান বসাবো, আর হচ্ছে এখানে 2 মিটার। তো সবগুলো যদি ভ্যালু আমরা বসাই আমরা দেখব 13.48 10³ ভোল্ট পার মিটার এটা আসবে। সো আমাদের এখানে অ্যান্সার হবে 3টা। ওকে, ইথার মাধ্যমে অস্তিত্ব নাই, এটা প্রমাণিত হয় কিসের মাধ্যমে? আমরা জানি মাইকেলসন মরলি যে এক্সপেরিমেন্টটা করছিলেন সেখানে তিনি দেখাইছিলেন যে একটা আলোকরশ্মি তাকে বিভিন্ন মাধ্যমে যদি আমরা রাখি, সেই আলোকরশ্মির যে ফ্রিঞ্জ তৈরি হয় অর্থাৎ যে ডোরা তৈরি হয় সেই ডোরার কোনো পার্থক্য যে পায় নাই তারা, সেই পরীক্ষার মাধ্যমে অর্থাৎ মাইকেলসন মরলির যে পরীক্ষাটা ছিল সেটার মাধ্যমে প্রমাণিত হয় ইথারের কোনো অস্তিত্ব নাই। ঠিক আছে, সো এটা হচ্ছে গ। আচ্ছা, 8 নম্বরে আমাদের কি আছে? প্রদত্ত বর্তনীর এ বি এর মধ্যবর্তী তুল্যরোধ নির্ণয় করো। সো এ বি এর মধ্যবর্তী তুল্যরোধ নির্ণয় করার জন্য আমাদের আগে দেখতে হবে যে কে কোন সংযোগে আছে। ওকে, তো সেটা বের করার জন্য আমরা চাইলে এখানে নোডাল অ্যানালাইসিস করতে পারি। এর আগে আমরা জানি এই যে 2 ওহম এই দুইটা কি সিরিজে আছে। সো এই দুইটারে যদি একটা তুল্যরোধ আঁকি আমরা, সে এই 4 ওহম এই দুইটার পরিবর্তে এখানে আমরা বসাই দিলাম। তারপর এখানে দেখো 6 ওহম, এই যে 6 ওহম সেটাও কিন্তু কি এখানে সিরিজে আছে, আর 2 ওহম 4 ওহম সেটাও কি এখানে সিরিজে আছে। সো আমরা যদি জিনিসটাকে একটু আঁকি, এখানে হবে 6 ওহম, আর একটা হচ্ছে এটা হচ্ছে এটার উপর দিয়ে অর্থাৎ তারটাকে ক্রস করবে না এটা। সো এটা হচ্ছে 12 ওহম। সো 12 ওহম, আরেকটা আছে এখানে 4 ওহম 8 ওহম। সো সেই 8 ওহম আমরা এখানে দিলাম। তাহলে এটা হচ্ছে এ প্রান্ত, এটা হচ্ছে কি বি প্রান্ত। সো আমরা যদি নোডাল অ্যানালাইসিস করা শুরু করি, এটাকে মনে করো 1 নং নোড দিলাম, তাহলে 1 নং নোড যদি আমরা এখানে দেই, এইটা এই প্রান্ত 1 নং নোড, এই প্রান্ত 1 নং নোড, এই প্রান্ত 1 নং নোড। সো আমরা সবগুলো প্রান্তকে 1 নং নোড দিয়ে ডিটারমাইন করি, এইটা 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 তারপর এইটা হচ্ছে 1 নং নোড। আর এই প্রান্তটা যদি 2 নং নোড দিই আমরা, এই প্রান্তটাও 2 নং নোড হবে, এই প্রান্তটাও 2 নং নোড হবে, এটাও 2 নং নোড, এটাও কত 2 নং নোড হবে। এটা হচ্ছে 8 ওহম। তাহলে আমরা দেখতেছি এই 4টা রোধ যে একই ধরনের নোডের ভিতরে আছে, তার মানে একই ধরনের নোডের ভিতরে 4টা রোধ থাকার পসিবিলিটিস কীভাবে আছে? একটাই পসিবিলিটি, এই 4টাই যদি প্যারালাল হয় তখনই কি তারা একই ধরনের নোডের ভিতরে থাকবে, অর্থাৎ এই পাশটা হচ্ছে 2 নং নোড আর এই পাশটা হচ্ছে 1 নং নোড। সো এই 4টা যদি আমরা প্যারালাল করি তাহলে আমরা দেখব আমাদের রেজিস্ট্যান্সের মান হবে 1.6 ওহম। 9 নাম্বার, দুইটা সমান ধারকত্বের ধারকে প্রথমে শ্রেণীতে পরে দুইটা সমান্তরালে যুক্ত করলে ধারকত্বের তুল্য ধারকত্বের অনুপাত কত হবে? আমরা জানি ধারকের যে শ্রেণী আছে অর্থাৎ সিরিজ সংযোগের যে তুল্যরোধ সেটা হচ্ছে গুণফল বাই যোগফল, প্যারালালের অপোজিট রোধের। সো গুণফল দুইটা যদি সেম হয় তাহলে আমরা জানি C/2 হবে আমাদের ধারকত্ব। ঠিক আছে, এই জিনিসটা ক্যালকুলেশন করো। আর প্যারালাল থাকলে দুইটা হয় যোগ, তাহলে 2C হচ্ছে প্যারালাল। তাহলে তুল্য ধারকত্বের অনুপাত, প্রথমে আমাদের শ্রেণীর কথা বলা আছে, তাহলে শ্রেণী অনুপাত প্যারালাল সেটা কত হবে? আমরা জানি শ্রেণীতে হচ্ছে C/2 আর প্যারালালে হচ্ছে 2C, তাহলে অনুপাত হচ্ছে 1:4, কারণ 2টা নিচে আসলে এখানে 1/4 হবে, যেটা হচ্ছে 1:4। ওকে,
5 ক্যালোরি তাপ দ্বারা সর্বোচ্চ কত জুল কাজ করা সম্ভব, অর্থাৎ এই পরিমাণ তাপ দ্বারা সর্বোচ্চ এই পরিমাণ কাজও তো করা সম্ভব। তার মানে 5 ক্যালোরিকে আমরা জুলে নিয়ে যাব। সো আমরা জানি 1 ক্যালোরি হচ্ছে 4.2 জুল। তো সেটাকে যদি তুমি 5 দিয়ে গুণ দাও তাহলে পাবা 21 জুল। এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। হাইড্রোজেন পরমাণুর চতুর্থ কক্ষপথে ইলেকট্রনের ব্যাগ দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের ব্যাগের কত গুণ? আচ্ছা, ইলেকট্রনের ব্যাগের সাথে কক্ষপথের সম্পর্ক কেমন আমরা জানি, সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। আচ্ছা, ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে v1 n1 = v2 n2। আচ্ছা, সো আমরা এখান থেকে v2-র মান যদি আমরা পাইতে চাই সেটা হবে কত, v1 × n1/n2। সো n1-এর মান কত? n1 হচ্ছে 2 নং কক্ষপথ। সো n1-এর মান হচ্ছে 2, n2-র মান হচ্ছে 4। তাহলে v1 × 0.5। অর্থাৎ জিনিসটা সিম্পল, যে তুমি যতই কেন্দ্র থেকে দূরে যাও তোমার যে ইলেকট্রনগুলো আছে সেগুলো কি খুবই আস্তে আস্তে ঘুরবে, অর্থাৎ তাদের ব্যাগ কী হবে, কমে যাবে। সো 0.5 হবে। একটি লেজার উৎসের কম্পাঙ্ক দেওয়া আছে, অর্থাৎ আমাদের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে এত হার্জ, এবং নিঃসরিত শক্তির হার দেওয়া আছে এত। সো উচ্চতিতে ফোটনের কম্পাঙ্ক যদি বেশি হয়, উচ্চতিতে ফোটনের কম্পাঙ্ক যদি বেশি হয় শক্তি কি হয়, কম হয়। আমরা জানি শক্তি কম্পাঙ্কের কি সমানুপাতিক, আমরা জানি E = hf0 বা f, অর্থাৎ কম্পাঙ্কের সাথে শক্তি সমানুপাতিক সম্পর্ক। সো ফোটনের কম্পাঙ্ক যদি বেশি হয় শক্তি কী হবে, অবভিয়াসলি বেশি হবে, বাট এখানে উল্টাটা লেখছে, সো এটা হবে না। তার মানে অপশান বাকি দুটো হবে। তারপর আমরা যদি এই জিনিসটা বের করতে চাই যে নিঃসৃত ফোটনের একটি ফোটনের শক্তি কত, সেটা আমরা hf এই সূত্র দিয়ে বের করতে পারি। f এর মান, h এর মান একটু আগে আমরা যে ম্যাথটা করছিলাম ওইটার মতোই হবে এখানে। আচ্ছা, ফোটন নিঃসরণের হার কত? আচ্ছা, এই যে ফোটনের যে শক্তিটা বের হইতেছে w = ফোটনের যে শক্তির হার 2 × 10⁻³ অর্থাৎ 2 × 10⁻³ ওয়াট মানে কি, জুল পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে কত জুল শক্তি ব্যয় হইতেছে, 1 সেকেন্ডে 2 × 10⁻³ জুল শক্তি কী হইতেছে, আমার ব্যয় হইতেছে। তাহলে এই যে শক্তিটা, এই শক্তিটা কতটা ফোটন বের হইলে এই শক্তিটা পাবা, এটাকে আমরা বলতে পারবো? আমরা তো জানি যে একটা ফোটন যদি বের হয় তাহলে এই পরিমাণ শক্তি পাওয়া যায়, 3.97 × 10⁻⁹, অর্থাৎ একটা ফোটন বের হইলে যদি আমরা 3.97 × 10⁻⁹ শক্তি পাই, তাহলে আমরা n সংখ্যক যদি পাই ফোটন বের হয় তাহলে সেটার সমষ্টি কত হইতে হবে আমাদের, 2 × 10⁻⁻3। সো এখানে যদি আমরা n এর মান ক্যালকুলেট করি আমরা দেখব সেই n এর মানটা প্রায় 5.0 × 10⁻15 কাছাকাছি আসবে। সো আমাদের গ হবে আমাদের অ্যান্সার। ওকে, কোনো তেজস্ক্রিয় পদার্থে 4000 বছরে 1/32 অংশ অবশিষ্ট থাকলে এর অর্ধায়ু কত? আচ্ছা, তো অবশিষ্ট রয়েছে 1/32, তার মানে আমাদের n0 যদি হয় প্রাথমিক অবস্থায় যে পরমাণুর সংখ্যা সেটা, তাহলে আমাদের n হবে সেই n0/32। তাহলে আমরা যদি সেই ইকুয়েশনটা লিখি n = n e⁻⁻λT, এখানে n এর মান কত, n0/32 = n0 e⁻⁻λ আমাদের t এর মান কত বলা আছে এখানে, 4000 বছর। সো এখান থেকে আমরা চাইলে ল্যামডার মানটা ইজিলি ক্যালকুলেশন করে ফেলতে পারি। সো ল্যামডার মান যেটা আসবে সেটা হচ্ছে পার ইয়ার এককে আসবে, অর্থাৎ আমাদের যেই ক্ষয় ধ্রুবক সেটার মান বের হয়ে গেছে। সো আমাদের অর্ধায়ুর সূত্র কি, আমরা জানি অর্ধায়ু হচ্ছে ln 2 / ল্যামডা বা 0.693 / ল্যামডা। সো এখানে যদি সেইটা বসাই আমরা দেখব আমাদের 800 বছরের কাছাকাছি একটা ভ্যালু আসে। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, 14তে কি বলছে, চাবি কে যদি আমরা বন্ধ করি তাহলে AB অংশের কার্যকর EMF কত? আচ্ছা, AB অংশ বলতে এইখানে যে একটা ব্যাটারির যে সংযোগ, সমান্তরাল সংযোগ আছে আবার সিরিজ সংযোগে আছে, সো এই যে মিশ্র সংযোগটার আমাদের কী বের করতে হবে, কার্যকর EMF। সো কীভাবে বের করতে পারি এটা, এখানে দেখো আমরা তো জানি যখন অনেকগুলা ব্যাটারি এভাবে সিরিজ সংযোগে থাকবে তখন তাদের যে
নেট অর্থাৎ সিরিজে যখন থাকবে তখন তাদের যে তুল্য যে বিভব হবে ইএমএফ হবে সেটা হবে n ইন্টু প্রত্যেকের ইএমএফের যোগ n ইন্টু প্রত্যেকের ইএমএফ সংখ্যার মান। অর্থাৎ মনে করো 3টা যদি ব্যাটারি সিরিজে থাকে, প্রত্যেকের ইএমএফ যদি সমান থাকে, তাহলে টোটাল এখানে ইএমএফ n গুণ হয়ে যাবে। অর্থাৎ 3 ইন্টু তাদের প্রত্যেকের বিভব এখানে কত ভোল্ট আছে 3 ভোল্ট। অর্থাৎ এটা যদি 3 ভোল্ট হয়, তাহলে এখানে যদি 2টা আছে, তাহলে এখানে যদি আমরা তুল্য মানে কি যে এটার দুইটার পরিবর্তে একটা বসবে, তাহলে সেই একটার একত্রে 6 ভোল্ট হবে। যখন সিরিজে থাকবে তখন এইভাবে ঘটবে। আর যখন প্যারালালি থাকে, চিন্তা করো ওই যে রোদ যেমন প্যারালালে থাকলে যে রোদের দুই পাশে সেম বিভবে থাকে, সো মনে করো দুইটা যখন ব্যাটারি একসাথে প্যারালালে থাকবে তখন কি হয়, তাদের দুই পাশে যে ভোল্টেজ সেটাও কি হয়, সেম হয়। অর্থাৎ নিচেরটাও 6 ভোল্ট, উপরেরটা 6 ভোল্ট। সো এই দুইটার থেকে তুমি যে তুল্য আরেকটা ব্যাটারি পাবা, ঠিক আছে, সেই তুল্য ব্যাটারির যে ইএমএফ সেটাও কত হবে 6 ভোল্ট। অর্থাৎ প্যারালাল হলে তোমার যে ই নেট হয়, ই নেট প্যারালাল, সেটা তোমার প্রত্যেকটার ইএমএফের সমান। অর্থাৎ যতগুলো প্যারালাল আছে প্রত্যেকের যে ইন্ডিভিজুয়াল যে মানটা সেটা কি সবার মানের কম্বাইন্ড হবে। সো এখানে আমাদের অ্যান্সার কত 6 ভোল্ট। আচ্ছা 15 দেখি কি বলছে। উদ্দীপক অনুযায়ী চাবি খোলা এবং বন্ধ অবস্থায় আর এর তড়িৎ প্রবাহের অনুপাত কত? আচ্ছা ওই যে একটু আগে যেখানে বলছে যে চাবি বন্ধ অবস্থায়, চাবি বন্ধ মানে কি? চাবি বন্ধ মানে তুমি এই যে দুইটা তার এখানে যে একটা ডিফারেন্স ছিল বা এখানে যে একটা গ্যাপ ছিল, সেই গ্যাপটাকে তুমি একসাথে লাগাই দিয়েছো। অর্থাৎ কারেন্ট এটা দিয়েও ফ্লো করতে পারবে, এই লাইন দিয়েও ফ্লো করতে পারবে। সো চাবি খোলা বন্ধ অবস্থায় আর এর তড়িৎ প্রবাহের অনুপাত কত? সো চাবি যে বন্ধ অবস্থায়, সেই অবস্থায় তো ই এর মান আমরা বের করে ফেলছি। তো সেই অবস্থায় আমাদের প্রথমে ই এর মান বের করা যেহেতু শেষ, তো আমরা এখন প্রথমে আর এর মানটা বের করব। সো আমরা আগে চাবি যে বন্ধ থাকার সময় যে তড়িৎ প্রবাহ সেটা বের করব। সেটা কিভাবে? আমরা জানি যে কোনো কেসে তড়িৎ প্রবাহের সূত্র হচ্ছে E = R প্লাস স্মল আর। সো চাবি বন্ধ থাকা অবস্থায় এই যে ক্যাপিটাল ই, সেই ক্যাপিটাল ই এর মান কত? আমরা একটু আগে বের করলাম 6 ভোল্ট। তো 6 ভোল্ট ডিভাইডেড বাই আর, অর্থাৎ এখানে যে 2 ওহম যেটা আমাদের বর্তনীর সাথে যুক্ত, সেইটা হচ্ছে ক্যাপিটাল আর প্লাস স্মল আর, মানে এখানে যে তুল্য যে রোধটা হবে সেই তুল্য অভ্যন্তরীণ রোধের মান হচ্ছে স্মল আর। উপরে দেখি আমরা এখানে একটা স্মল আর, এখানে একটা স্মল আর। উপরের স্মল আরগুলো কত? 1 ওহম করে। সো এটা যদি 1 ওহম, এটা যদি 1 ওহম হয়, অর্থাৎ এখানে দুইটা যে অভ্যন্তরীণ রোধ সেটা কিসে আছে? সিরিজে আছে। তার মানে এখানে 2 ওহম হবে অভ্যন্তরীণ রোধ। সেই 2 ওহমের সাথে এখানে নিচের যে 2 ওহম আছে, সেই 2 ওহম আবার প্যারালালে আছে। তো তারা যেহেতু প্যারালালে আছে, তো তাদের যে তুল্য রোধটা সেটা আবার কত হবে? 2/2। সো আমাদের উপরের রেজাল্ট হবে 6 ডিভাইডেড বাই 3, তার মানে 2 অ্যাম্পিয়ার। ঠিক আছে। সো আমাদের ফার্স্ট কেজের মান বের হয়ে গেছে। সেকেন্ড কেজের মান যদি আমাদের বের করতে হয়, সেটার জন্য সূত্র কিন্তু সেম, বাট এই কেজে এখানে কিছু জিনিস চেঞ্জ হবে। সেটা কি? সেটা হচ্ছে চাবি যখন খোলা থাকবে, সো চাবি খোলা মানে কি? যে এখান দিয়ে কোনো কারেন্ট যাবে না। সো কারেন্ট তখন উপরের রাস্তা দিয়ে চলে যাবে। সো উপরের রাস্তা দিয়ে যদি চাই, উপরের রাস্তার টোটাল ইএমএফ কত? 6 ভোল্ট। অর্থাৎ ইএমএফের মান সেমই রইল 6 ভোল্ট, আর এর মানও সেম 2 ভোল্ট। বাট তুল্যরোধ কত এখন কিন্তু তুল্যরোধ 2 ওহম হবে, কারণ এখন কিন্তু এই 2 ওহম শুধু এই 1 ওহম অভ্যন্তরীণ রোধ দুইটা সিরিজে, এটার সাথে আর এটা প্যারালাল নাই। সো আলটিমেটলি এখন রেজাল্ট হবে 6/4, বা এটাকে আমরা চাইলে 3/2 লিখতে পারি। তাহলে আমাদের এখানে বের করতে হবে খোলা ডিভাইডেড বাই বন্ধ। তাহলে খোলা তো হচ্ছে আমাদের I2, বন্ধ হচ্ছে I1। সো 3/2কে আমাদের আবার নিচে 2 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে আমাদের অনুপাতটা হবে 3:4। সো আমাদের ঘ হচ্ছে অ্যান্সার। 16 বলছে নিচের কোনটি দ্বারা অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ তরঙ্গকে পৃথক করা যায়? অর্থাৎ অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং অনুপ্রস্থ তরঙ্গ সংকোচন প্রসারণের মাধ্যমে যেগুলা যায়, এবং যেটা ধরো এইভাবে যেগুলা যায়, অর্থাৎ একটা সাউন্ড ওয়েভের মাধ্যমে, সাউন্ড ওয়েভ এবং আরেকটা নর্মাল যে অনুপ্রস্থ ওয়েভ। তো এই যে দুইটা ওয়েভের মধ্যে আমরা যে পার্থক্য যে ডিটেক্ট করব, সেটা কোন প্রসেসের মাধ্যমে করব? ব্যতিচার, অপবর্তন, আলোক তড়িৎ ক্রিয়া নাকি সমবর্তন? আমরা জানি সমবর্তন বা পোলারাইজেশনের মাধ্যমে
যে অনুদৈর্ঘ্য তরঙ্গ তার যে বিভিন্ন দিকে যে কম্পন সেটাকে আমরা একটা দিকে কম্পনে পরিণত করতে পারি। অর্থাৎ এইভাবে যদি প্রত্যেকটা দিক অনেকগুলো দিক যদি তার ক্যান্সেল করতে করতে এক সময় আমরা দেখি যে তার কোনো তরঙ্গই কি আর অস্তিত্ব রইল না, তার মানে আমরা এটাকে শিওর হতে পারি যে এখানে অনুদৈর্ঘ্য তরঙ্গ উপস্থিত। তো আর যদি আমরা দেখি যে কোনোভাবেই আমরা তার যে তরঙ্গ দৈর্ঘ্য সেটাকে হ্রাস বা বৃদ্ধি করতে পারতেছি না, বা সেটাকে একমুখী করতে পারতেছি না, বা সেটার কম্পনকে একদিকে আনতে পারতেছি না, তো সেটা অনুপ্রস্থ তরঙ্গ। সো এই প্রসেসের মাধ্যমে আমরা সমবর্তন যে প্রক্রিয়া সেটার মাধ্যমে মূলত আমরা অনুদৈর্ঘ্য ও অনুপ্রস্থ তরঙ্গকে পৃথক করি। আচ্ছা, আলোর ব্যতিচার ঝালরের প্রস্থ। আলোর ব্যতিচার ঝালরের প্রস্থ অর্থাৎ আমরা জানি ব্যতিচার ঝালরের প্রস্থ ডেল্টা এক্স যদি আমরা লিখি ডি ল্যামডা বাই 2d, যেখানে ডি কি, ডি হচ্ছে আমার যে চিরগুলো আছে সেই চির থেকে আমার পর্দার যে ডিস্টেন্স সেটা, ল্যামডা কি আলোর তরঙ্গ দৈর্ঘ্য স্মল ডি, সেটা হচ্ছে চিরদ্বয়ের যে দূরত্ব সেটা। তার মানে ঝালরের যে প্রস্থ সেটা এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে। প্রথমে বলছি কি পর্দার অবস্থানের উপর ডিপেন্ড করে না। আচ্ছা, পর্দার অবস্থানের উপর বলতে কী বোঝায়? মনে করো পর্দার যদি কাছে থাক বা দূরে থাক, কাছে বা দূরে হইলে ডি এর মান কি চেঞ্জ হবে না? ডি এর মান কিন্তু চেঞ্জ হবে। সো ডি এর মান যদি চেঞ্জ হয়, কি মনে হয় পর্দার ঝালর কি চেঞ্জ হবে না? অবশ্যই চেঞ্জ হবে, কারণ এর সাথে সমানুপাতিক সম্পর্ক। তার মানে আমাদের এক নাম্বারটা যেটা সেটা হচ্ছে ভুল, পর্দার অবস্থানের উপর নির্ভর করে সে। উৎসের মধ্যবর্তী দূরত্ব কমলে এটি বাড়ে, অর্থাৎ এই যে স্মল ডি সেটা যদি কমাও ডেল্টা এক্স কি বাড়বে না, কারণ এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। সো 2 নাম্বারটা সঠিক। আলোর তরঙ্গের উপর নির্ভর করে, সেটা তো আমরা দেখলামই যে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর সমানুপাতিক সম্পর্ক। সো আমাদের অ্যান্সার হবে 2, 3। ওকে, 18 বলছে কি তড়িৎ ধারকত্ব ও তড়িৎ বিভবের গুণফল, অর্থাৎ তড়িৎ ধারকত্ব হচ্ছে সি আর তড়িৎ বিভব হচ্ছে ভি। তো সি ভির গুণফলকে আমরা কি বলি? আমরা চার্জ বলি। আমরা জানি চার্জকে যখন আমরা ভোল্টেজ দিয়ে ভাগ দিই তখন আমরা ধারকত্ব পাই, অর্থাৎ একক ভোল্টেজ বিভব পার্থ তৈরি করতে যে পরিমাণ চার্জ আমাদের দিতে হয় সেটাকে তো আমরা কি বলি? ধারকত্ব বলি। সো এটাখানে চার্জ হবে অ্যান্সার। প্রবাহ ঘনত্বের একক কি? প্রবাহ মানে কি? কারেন্ট। সো প্রবাহ ঘনত্ব, যে কোনো কিছুর ঘনত্ব আমরা কীভাবে বের করি? ওই পরিমাণটাকে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিয়ে ভাগ দিলে ঘনত্বটা বের হয়ে যায়। সো প্রবাহ ঘনত্ব আই এর একক হচ্ছে অ্যাম্পিয়ার আর ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার। সো অ্যাম্পিয়ার পার মিটার ইনভার্স 2, এটাই হচ্ছে আমাদের প্রবাহ ঘনত্বের একক। ওকে, 20 বলছে আমাদের গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে কোন রাশির উপর? আমরা জানি গ্যাসের অভ্যন্তরীণ শক্তি ই, সেটা হচ্ছে 3/2 nRT, এটার উপর ডিপেন্ড করে। চাপ, আয়তন, আপেক্ষিকতার উপর ডিপেন্ড করে না, যদিও আমরা এই সূত্রটাকে 3/2 PV এটার উপর লিখতে পারি, কিন্তু তারপরেও চাপ এবং আয়তনের উপর ডিপেন্ড করে না। এটার রিজন হচ্ছে এই যে 3/2 PV, এখানে যে পি এবং ভি সেটা কিন্তু একসাথে গুণাকারে আছে। তুমি তো জানো যে পিভি যখন গুণাকারে থাকে এই গুণফলটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকে, তার মানে এখানে কোনো কিছুর উপরে কি ডিপেন্ড করবে না। বাট এইখানে কিন্তু কোনো কিছুই এমন নাই যে যেটা চেঞ্জ করলে আরেকটা চেঞ্জ হবে। যেমন মনে করো টেম্পারেচার যদি চেঞ্জ করো, আর এর মান, এন এর মান, এগুলো কি চেঞ্জ হয়ে যাবে? না। ফলে এখানে ডিপেন্ডেন্ট করার মতো একটাই পার্ট আছে, সেটা কি? টেম্পারেচার। সো এই সূত্র থেকে আমরা বলতে পারি গ্যাসের যে অভ্যন্তরীণ শক্তি ই সেটা কি টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। সো এখানে অ্যান্সার হবে তাপমাত্রা। নিয়ন গ্যাস। সো আমরা জানি নিয়ন গ্যাস হচ্ছে এক পারমাণবিক গ্যাস, আর এক পারমাণবিক গ্যাসের জন্য যে গামার মান সেটা হচ্ছে 1.67, দ্বিপারমাণবিক যেগুলো সেগুলোর জন্য হচ্ছে 1.4, আর বহু পরমাণু যারা আছে তাদের জন্য কত হবে? 1.33। আচ্ছা, কাচের সমাবর্তন কোণ দেওয়া, কাচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে 1.52। বায়ু সাপেক্ষে কাচের সমাবর্তন কোণ বের করতে হবে। আচ্ছা, আমরা জানি সমাবর্তন কোণের যে ট্যান, অর্থাৎ ট্যান থিটা, সেটা আমাদের কম্পাঙ্কের সমান। তাহলে সেই সমাবর্তন কোণটা আমরা চাইলে ট্যান ইনভার্স সেই প্রতিসরাঙ্ক, এখানে প্রতিসরাঙ্ক হবে। তো ট্যান ইনভার্স প্রতিসরাঙ্ক অর্থাৎ ট্যান ইনভার্স 1.52, সেটা যদি তুমি দাও 56.65 ডিগ্রি হবে তোমার অ্যান্সার। আপেক্ষিকতার ক্ষেত্রে কোনটা আপেক্ষিকতার ক্ষেত্রে প্রযোজ্য কোনটি? আমরা জানি আপেক্ষিকতার ক্ষেত্রে ভর যত কম হয়, বেগ তত বেশি হয়, তত আপেক্ষিকতা তত কি হয়? ভালোভাবে বোঝা যায়।
ঠিক আছে। সো এটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, এটা মনে রাখবা। ভর কম বাট ব্যাগ কী হবে, বেশি হবে। ব্যাগ তো বেশি হইতে হবে, কারণ আলোর ব্যাগের কাছাকাছি না হলে তো আর আপেক্ষিকতা যেটা, সেটা তো আর কি হয় না, সেটা বোঝা যায় না। আর আলোর ব্যাগের কাছাকাছি তাদেরই ব্যাগ হওয়া সম্ভব যাদের ভর তুলনামূলকভাবে কম থাকে। তুমি দেখো যে যাদের ভর কিন্তু বেশি তারা কিন্তু আলোর ব্যাগের কাছাকাছি ভর হতে পারে না, আলোর ব্যাগের কাছাকাছি ব্যাগ হইতে পারে না। যেমন নর্মালি তো শুনছিলাম যে ইলেকট্রন, তার ব্যাগও অনেক বেশি আলোর ব্যাগের কাছাকাছি। সো ইলেকট্রনের ভর কি খুবই ছোটো না? এমনকি শুনছো যে বড় বড় গ্রহগুলা তাদের ব্যাগ আলোর ব্যাগের কাছাকাছি, এমন তো কখনো হয় না। সো ভর যাদের কম তাদেরই ব্যাগ বেশি হওয়া সম্ভব প্র্যাকটিক্যালি। আচ্ছা, তাপগতিবিদ্যা এন্ট্রপি তাপ এবং পরম তাপমাত্রার অনুপাতের সমান হয়। আমরা জানি এন্ট্রপি সেটা কি হয়, সেটা হচ্ছে ডেল্টা কিউ ডিভাইডেড বাই কি টি। সো তাপ এবং পরম তাপমাত্রা অনুপাতের সমান, সেটা আমরা এখান থেকে দেখতে পেলাম। তাপ সঞ্চালনের দিক নির্দেশ করে, হ্যাঁ এটা অবভিয়াসলি। যেখানে এন্ট্রপি কম সেই এন্ট্রপি কমের দিকেই, বেশি থেকে এন্ট্রপি কমের দিকেই নর্মালি তাপটা সঞ্চালিত হয়। তাপমাত্রা এবং চাপের ন্যায় অনুভব করা যায় না, তাপমাত্রা এবং চাপের ন্যায় এন্ট্রপি জিনিসটা অনুভব করা যায় না। সো অ্যান্সার হবে 1 এবং 2। আচ্ছা, তড়িৎ বিভবের ঋণাত্মক গ্রেডিয়েন্টকে কী বলে? আচ্ছা, তড়িৎ বিভব মানে হচ্ছে ভি। সো গ্রেডিয়েন্ট বলতে কী বোঝায়? গ্রেডিয়েন্ট বলতে বোঝায় আমরা ডিডিআর, অর্থাৎ আমরা যদি ডিস্টেন্সের সাপেক্ষে ভোল্টেজের যে ডিফারেন্সিয়েশন, এই জিনিসটাকে আমরা গ্রেডিয়েন্ট বলি। সো এটা যদি ঋণাত্মক গ্রেডিয়েন্ট করি, এই ভ্যালুটা মূলত তড়িৎ প্রাবল্য যেটা, সেটা হয়। ওকে, সো এই হলো আমাদের সলিউশন। আশা করি বুঝতে পারছো। আল্লাহ হাফেজ।